গণতন্ত্র তো উন্নয়নের শর্ত। একটা আধুনিক উদার গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র হচ্ছে যেটা আমরা পৃথিবীতে যে দেশগুলোকে আধুনিক উন্নত সভ্য দেশ বা সভ্য দেশের ইন্ডিকেটর উপাদান হিসেবে বিবেচনা করি, সেগুলো সব উন্নত দেশ। সেখানে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক মানে সেটা প্রয়োগ, কথায় না, প্রয়োগ যদি না করা যায়, তার চর্চা যদি না করা যায়, উন্নয়নের সাথে সুশাসনের একটা সম্পর্ক। সুশাসনের বাইরেও কখনো কোথাও কোথাও উন্নত হয়েছে, সে আলোচনায় আমরা যাচ্ছি না, কিন্তু সেখানে একটা রেজিমেন্টেড ফোর্স সেখানে কাজ করে। এখন বাংলাদেশে আপনি যে বিষয়টা বলছেন যে এখানে গণতন্ত্রটা কিভাবে প্রতিষ্ঠিত হবে বা অতীতে যে ভঙ্গুর অর্থনীতির কথা বলা হয়, এখানে আমি বলবো যে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের 15 বা 15.5 বছরের শাসনে অনেক অন্যায় অবিচার হয়েছে, অনেক দুঃশাসন ছিল। তারা উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট নিয়েছে, সেখানে অনেক লুটপাট পাচার এগুলো হয়েছে, আবার অনেক অনেক উন্নয়নও হয়েছে। সেই জিনিসগুলো আপনাকে হিসাব করতে হবে। আওয়ামী লীগের সময় আমাদের জিডিপি, যে তিনি যখন ক্ষমতা আসেন তখন জিডিপির সাইজটা ছিল কত, উনি যখন ক্ষমতার থেকে বিদায় নেন তখন জিডিপির সাইজটা কত আকৃতির হয়। এই জিনিসটা আপনি যদি বাংলাদেশ সরকারের প্রেডিকশনটা দেখেন, বিবিএস এর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য যদি সেটা যদি বাদও দেন, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, আমার হাতে এই মুহূর্তে বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা আছে সর্বশেষ 2025 সালের, সেখানে লেখা আছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের বাংলাদেশ দারিদ্র বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির অগ্রযাত্রা, এটা হচ্ছে বাংলা কপি আর কি, ইংলিশটাও আছে। এখানে কিন্তু দেখা আছে যে বাংলাদেশের জিডিপির গ্রোথটা কত পরিমাণ ছিল, আর ইউনূস সাহেবের এই 18 মাসে তাদের জিডিপিটা 3.3, এটা তাদের প্রেডিকশন। মঞ্জুর টরিক, আপনাকে একটু মনে করিয়ে দেই যে বিবিএস এর ডাটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট সন্দেহ আছে, এবং এটি হাসিনা আমলেই আর কি অর্থনীতিবিদরা বিভিন্ন সময় বিশ্লেষণ করে দেখিয়েছেন যে বিবিএস যে কতটা ভয়ঙ্করভাবে তার ডাটা কারচুপি করেছে, এবং জিডিপির আকার দেখানো থেকে শুরু করে আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে শুরু করে সব কিছুতে যে বাড়তি অতিরিক্ত তথ্য উপস্থাপন করা হতো আর কি ভালো দিক তুলবার দেখানোর জন্য, সেই কারচুপির হিসাবে বিবিএস এর ডাটা তো আর এখন যুক্তিযুক্ত না। আমি শুধু বিবিএস জন্য বলছি, ওয়ার্ল্ড ব্যাংক, আমি বিবিএস এটা সব সরকার ডাটা ব্যবহার করে আর কি পৃথিবী বাংলাদেশের সমস্ত সরকারি ডাটা বিবিএস এর কাছ থেকে নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক ব্যবহার করে। ওয়ার্ল্ড ব্যাংক তো আর আলাদা করে ডাটা পায় না। বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণা কি? ওয়ার্ল্ড ব্যাংক সবসময় সরকারি তথ্য নিয়ে কাজ করে। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে বসে গিয়ে বিবিএস তাদের গবেষক নাই। এটা আপনি জাতিসংঘ, পৃথিবীর বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা নিজেদের উদ্যোগে সে গবেষণা ক্রস চেক করে। আপনি একটা ডাটা ধরায় দিলেন, তারা সেই ডাটা নিয়ে কাজ করবে, বিষয়টা এমন না। তারা সেটাকে বলে, সেখানে ক্রস চেক থাকে, পাল্টাপাল্টি ডাটাও থাকে, আপনি জিনিসগুলো খেয়াল করবেন। এখানে আপনি যদি সেটা বলেন তাহলে বিবিএস কি এখন সেটাই যদি আপনি ধরেন তর্কের খাতিরে, আমি বিবিএস এর ডাটার বিষয়, আমি নিজে একজন গবেষক হিসেবে বিভিন্ন সময় বিবিএস এর অনেক ডাটা আমি নিজে মিলাতে পারি না, আমার নিজের মধ্যে প্রশ্ন আছে। এটা অন্যান্য দেশের সরকারি ডাটার সাথে অন্যান্য প্রতিষ্ঠানের তথ্যের একটা মিল আছে। আপনি যখন জাতিসংঘের তথ্যটা নেন, আপনার পক্ষে যখন থাকে তখন সেটা ঠিক আছে, যখন আপনার বিপক্ষে যায় তখন আপনার ঠিক না। এগুলো তো আমাদের একটা ট্রেন্ডের মধ্যে আছে। আমি এই জন্য, আপনি যদি জাতিসংঘের তথ্য স্বীকার না করেন, আপনি যদি বিবিএস এর তথ্য স্বীকার না করেন, IMF এর তথ্য নিয়ে, তাহলে কোন তথ্য আপনি স্বীকার করবেন? কার ভিত্তিতে আপনি বলবেন? আপনি বানানো তথ্য তো আপনি বলতে পারবেন না। তাহলে আপনাকে একটা পাল্টা গবেষণা পত্র হাজির করতে হবে, আপনার একটা পাল্টা প্রেডিকশন হাজির করতে হবে যে এটা হচ্ছে আমাদের জিডিপি, এটা হচ্ছে আমাদের ইকোনমিক সাইজ, এটা আমাদের চুরি ডাকাতির সাইজ, এটা আমাদের ডেভেলপমেন্ট ফান্ড। আপনি বললেন যে আমাদের এই পরিমাণ টাকা লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, বাংলাদেশের জিডিপি বাজেটের সাইজ কত, তাহলে সেটা দিয়ে উন্নয়ন যেগুলো হয়েছে সেই উন্নয়নের অর্থ তাহলে কিভাবে আসলো? আপনি যদি বলেন যে একটা বিড়ালের ওজন 2 কেজি, একটা বিড়াল রান্না করে সেই বিড়ালটা আপনি খেলেন, আপনি বললেন যে আমি 2 কেজি বিড়ালের মাংস তো আমি দেখছি না, বিড়ালটা পুরাটাই যদি খেলেন তাহলে মাংসটা গেল কোথায়? বিড়ালের গল্পগুলো আপনারা সবাই জানেন। আমি বলছি যে সাধারণ তথ্যগুলো দিচ্ছি। এখন ইউনূস সাহেব যে তথ্যগুলো, সেই তথ্যের সূত্রটা আসলে কি? উনি যখন বললেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অসম্ভব ভালো, IRI যখন একটা গবেষণা প্রতিবেদন দেয় নির্বাচন সরকারের ঠিক 2023 সালে, যখন শেখ হাসিনা সম্পর্কে এই IRI বলেছিল তাদের শেখ হাসিনার জনপ্রিয়তা 72%, আবার এই IRI ইউনূস সাহেব সম্পর্কে বললো তার জনপ্রিয়তা 72%, তাহলে কোনটা বিশ্বাস করবেন? তাহলে ওইটাও ভুয়া, এটাও ভুয়া। তো এখন আমি মোটা দাগে যেটা বলছি যে আমরা সাধারণত কাজ করি, গবেষকরা বিভিন্ন তথ্যের সূত্র দিই, যারা হচ্ছে সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করে। তো এখন আমি যেটা বলছি যে বাংলাদেশের সাধারণভাবে বাংলাদেশের পত্রিকাগুলো যে তথ্যগুলো দিচ্ছে যে বাংলাদেশে কতগুলো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের বেকারের সংখ্যা কত বেড়েছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাগুলো কি, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থাগুলো কি, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগে মব সন্ত্রাস বা আইন শাসন ছিল না, খুন খারাপ,
তো এখন কি খুন খারাপি, এরকম নানা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সময় কতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, জেলের মধ্যে কতগুলো হত্যা হয়েছে, এই যে এখন সুষ্ঠু অবাধ নির্বাচন হলো বলছি, এই নির্বাচনের মধ্যে খুন খারাপি হয় নাই, হয়েছে। তার নির্বাচন হয়ে গেল, তারপরে বিভিন্ন যে আমরা হত্যা, আক্রমণ, সন্ত্রাস, সেগুলো খবরগুলো পাচ্ছি, আমরা বলছি যেগুলো করা যাবে না, কিন্তু হচ্ছে। আপনি যে প্রশ্নটা হলো গণতন্ত্রের জন্য এগুলো কতটা বিপদ, এগুলোই তো গণতন্ত্রের জন্য বিপদ। যেখানে গণতন্ত্র ঠিক মতো কাজ করে না, আইনের শাসন কাজ করে না, তখন সেই পরিস্থিতিগুলো তৈরি হয়। এখন এই পরিস্থিতিগুলোর জন্য আমাদেরকে মেজার নিতে হবে, যে আমরা কিভাবে মেজারগুলো নিতে পারছি, সেটা হচ্ছে প্রমাণের বিষয়। এখন এই মুহূর্তে যে যদি বলেন সবচেয়ে বড় সমস্যা এখানে কি, আমরা বিভিন্ন সময় যে যেরকম পারছে, যার যেরকম জ্ঞান আমাদের ছিল সংক্ষেপ সেটাকে। করতে হবে একটু, আমরা শেষ পর্যায়ে। আচ্ছা, আমি শেষ পর্যায়ে চলে যাই। জুলাই চেতনা নিয়ে অনেকে বাণিজ্য করছে, দেখেন রাতারাতি কোটিপতি, হাজার কোটি টাকার মালিক হচ্ছে, পাচার করেছে। তো ওইটা নিয়েও বাণিজ্য হয়েছে, এটা নিয়েও বাণিজ্য, এটা নিয়েও ক্যাম্পস হয়েছে। এখন আমি কয়েকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে প্রধান চ্যালেঞ্জ গুলো আছে, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিতা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, এগুলো দখলদারিত্ব, এগুলো দূর করা, এগুলো বন্ধ করা। 2 নম্বর হচ্ছে বেকারত্ব এবং শিল্প কলকারখানা যে বন্ধ হয়েছে, সেগুলো বলে যে সমস্ত ছেলেমেয়েরা বেকার হচ্ছে তারা চাকরি, নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। 4 কোটি মানুষ বেকার আছে। তারপরে একটা অন্তর্ভুক্তমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা। এখানে আওয়ামী লীগকে এবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় নাই, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করতে হবে রাজনীতি, কারণ আমরা একটা দীর্ঘমেয়াদী, একটা স্বস্তিকর, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ করতে হলে অন্তর্ভুক্তমূলক রাজনীতির কথা চিন্তা করতে হবে, যে কথা তারেক রহমান নিজেও বলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় একটা অবস্থা ভয়াবহতম অবস্থার মধ্যে রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আজকে জামাত ইসলাম যে কথাটা বলেছিল, সেটা আমরা দেখলাম যে স্বাধীনতা, বাংলাদেশের মানুষ মানবিক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা চেতনাটা বিশ্বাস করে তার পক্ষে মানুষ রায় দিয়েছে। অতএব বর্তমান যে নতুন সরকার আসবে বিএনপির নেতৃত্বে বা তারেক রহমানের, তাদের এই বিষয়গুলো খুব শক্তভাবে, জোরালোভাবে, বিশ্বাসযোগ্যভাবে, প্রামাণিকভাবে প্রমাণ করতে হবে, তাহলে মানুষ বিশ্বাস করবে যে না, আমরা কিছু পরিবর্তন, নতুন দেশ, নতুন স্বাধীনতা, ওগুলো মিথ্যাবাদী। একটা দেশ বারবার স্বাধীন হয় না। একটা দেশ একটা আন্দোলনকে আর একটা আন্দোলনকে রিপ্লেস বা গ্লোরিফাই করা যায় না, এটা ভুল ধারণা। এটা যাদের নিয়ে 71 নিয়ে যাদের অস্বস্তি আছে, অস্বস্তি, যাদের বেদনা আছে, তারা এই কথাগুলো বারবার বলে। যে প্রশ্নটা মীমাংসিত, এটা আমাদের বটম লাইন, এটা আমাদের মীমাংসিত লাইন, এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কেউ কেউ যারা প্রশ্ন করছে তারা বিতাড়িত হবে, তারপর তারা প্রশ্নবিদ্ধ হবে।